চায়ের দোকানের আলাপ, এটা আমি মনে করি বাজারের আলাপ মিডিয়াতে আলোচনা হওয়া উচিত, চায়ের দোকানের আলাপ মিডিয়াতে হওয়া উচিত। একটা সার্ভিস প্রতিষ্ঠা করার জন্য আমি একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এই সার্ভিসটি উনি নিজেই গ্রহণ করছেন না। আমি উদাহরণ দিয়ে বলছি, যিনি শিক্ষা খাতের দায়িত্বে রয়েছেন, উনার সন্তান এই শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না, উনার ছেলে বা উনার সন্তান হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে অথবা বিদেশে পড়াচ্ছে। যে স্বাস্থ্যমন্ত্রীকে আমি স্বাস্থ্য খাতের দায়িত্ব দিলাম, উনি এমন একটি স্বাস্থ্য খাত আমাদেরকে উপহার দিচ্ছেন, এমন একটি স্বাস্থ্য খাতে আমাদেরকে সেবা দিতে বাধ্য করছেন, যেই স্বাস্থ্য খাতের সেবাটি উনি নিজেই নিচ্ছেন না। আমরা এমন একটি আমি প্রত্যেকটি রাষ্ট্রের সকল ক্ষেত্রে যদি যাই, আমি এমন একটি ক্ষেত্র সার্ভিস প্রডিউস করছি যেটার কনজিউমারই আমি না, অর্থাৎ আমি নিজে যেটাকে প্রডিউস করছি সেটার উপর আমার আমি যা খাই না সেটা আমি বিক্রি করছি, যা মাখি না সেটার আমি অ্যাডভার্টাইজ করছি। এই ক্রিম মাখেন ফর্সা হয়ে যাবেন, কিন্তু জীবনেও মাখি না, শুধু টাকা পাওয়ার জন্য। যেমন আমরা এটা নিয়ে কথা বলছিলাম, এটা যদি বলি আমি বাজারের আলাপ, চায়ের দোকানের আলাপ, এটা আমি মনে করি বাজারের আলাপ মিডিয়াতে আলোচনা হওয়া উচিত, চায়ের দোকানের আলাপ মিডিয়াতে হওয়া উচিত, এবং গণমাধ্যমটা চায়ের দোকানের আলাপগুলোকে এখানে নিয়ে আসা উচিত। কারণ চায়ের দোকানে যে আলাপগুলো হয় সেটাই হচ্ছে সেন্সরশিপ মুক্ত আলোচনা। কারণ গণমাধ্যমে যে ধরনের আলাপ আলোচনা আমরা বা যে ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করি সেগুলো হচ্ছে ইমপ্রেসিভ, সেগুলো এক্সপ্রেসিভ না। অর্থাৎ হুজুর নারাজ হবে এমন বয়ানকে আমরা গণমাধ্যমে আমরা বলি না, কারণ হুজুরকে আমাদের কখনো কে নারাজ করা যাবে না, বরং হুজুর যেখানে খুশি হবে, অর্থাৎ সরকার যে বয়ানটা শুনতে চায় আমরা সেই ধরনের বয়ান আমরা দিতে চাই। এখন দেখুন চায়ের দোকানে ওই আলাপ আলোচনাগুলো রয়েছে, সেখানে এখন দল যারা ভাবছেন যে এখন যেহেতু আর আওয়ামী লীগ নেই সুতরাং আমরাই সর্বসর্বা, তারা আপনারা যেই 5ই অগাস্টের গণভবন এবং সংসদ ভবনের যেই ছবিটি আপনারা বাসায় হচ্ছে টানিয়ে রাখবেন। কারণ আপনারা যদি মনে করে থাকেন নির্যাতকের পরিবর্তন হয়েছে, কিন্তু নির্যাতন আপনারা চালাবেন এবং চাঁদাবাজি, এই দলবাজি, এইভাবে লেজুর ভিত্তিক মানুষকে দমন পীড়নের এই চর্চাটি আপনারা করবেন, সুতরাং ঠিক আপনাদের অবস্থাও এই যে 5ই আগস্টের গণভবন যেমন হয়েছিল, 5ই আগস্টের পার্লামেন্ট যেমন হয়েছিল, ঠিক সেভাবেও আপনাদের নসিব ঠিক সেভাবেই হবে। এবার আসেন আমরা সেই জায়গার কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা। রাষ্ট্র সংস্কারের জায়গায় বলছি যে আমরা দেখছি যে এবং একটা আলাপ উঠছে যে খুব দ্রুততম সময় নির্বাচন দেওয়ার জন্য। এখন দেখুন উনি আমার পাশে বসে আছেন, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি বর্তমান যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনে আপনি নির্বাচন করতে যাবেন কিনা, অবশ্যই আমি বিশ্বাস করি উত্তর থাকবে যা উনি যাবেন না। তো সুতরাং যতদিন না পর্যন্ত এই নির্বাচন কমিশন বিদ্যমান নির্বাচন কাঠামো ব্যবস্থা পরিবর্তন না হয়, যেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা মধ্যরাতের নির্বাচন দেখেছি, যে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে মৃত মানুষ এসে ভোট দেয়, যে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে যারা স্বীকার করে নিয়েছে যে ওকে ফাইন, আমরা এবার এমন একটি নির্বাচন করব যে গত বছরের মতো আমরা মধ্যরাতের ভোট আমরা হতে দিব না। সুতরাং এই নির্বাচন কাঠামোর মধ্যে যতদিন না পর্যন্ত সব দলমতের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমরা মনে করি রাষ্ট্র কাঠামোর কাজটি এটি প্রক্রিয়াধীন থাকা উচিত। কারণ হঠাৎ করে এসে আমি আবার একটা নির্বাচন দিলাম এমন একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে যেটিকে আমরা প্রশ্ন করতে পারি, আমি মুগ্ধদের কাছে এবং আবু সাইদদের কাছে সারা জীবন প্রশ্নবিদ্ধ থাকবো। সুতরাং রাষ্ট্র সংস্কারের কাজটি সার্বজনীন না হওয়া পর্যন্ত আমি মনে করি এই নির্বাচন দেওয়াটি সেটি হচ্ছে যে ফেসিস্ট গভর্নমেন্টের এটি একটি এক্সপানশন যারা চায়। অর্থাৎ দেখেন আওয়ামী লীগ বা ফেসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ কিন্তু একটা দল না, আওয়ামী লীগ একটি ধারণা, আওয়ামী একটি আদর্শ। অর্থাৎ যারা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে চায় তারাই আওয়ামী লীগ, যারা হচ্ছে মানুষের বাক স্বাধীনতাকে রুখে দিতে চায় তারাই হচ্ছে আওয়ামী লীগ, যারা হচ্ছে এই যে আয়নাঘর বানাতে চায় তারাই হচ্ছে আওয়ামী লীগ, যারা গুম খুনের রাজনীতি করেছে তারাই হচ্ছে আওয়ামী লীগ, যারা ছাত্রদেরকে ব্লেমিং ট্যাগিং এর মধ্যে দিয়ে সবসময় একটা গণমাধ্যমের মধ্যে দিয়ে ফ্রেমিং দেওয়ার চেষ্টা করেছে তারাই হচ্ছে আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগ হওয়ার জন্য আমার অন্য কোনো দল হওয়ার প্রয়োজন নাই। এই যে আমরা বলছি বর্তমানে বিএনপিও কিন্তু আওয়ামী লীগ হতে পারে। কিভাবে বিএনপি আওয়ামী লীগ হতে পারে? বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে যেই যাবে সেই আওয়ামী লীগ হয়ে যাবে। সুতরাং এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে আমরা বিএনপিকে আওয়ামী লীগ হতে দিতে চাই না। আমরা অন্যান্য যারা রাজনৈতিক দল, পেশাদারী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে আওয়ামী লীগ যেন না হতে হয়, বিএনপি যেন বিএনপি থাকতে পারে, অন্যান্য দলগুলো যেন অন্যান্য দলের স্বকীয়তা বজায় রেখে গণমুখী রাজনীতি করতে পারে, যেখানে ছাত্র নাগরিকের অংশীদারিত্ব থাকবে, যেখানে ছাত্র নাগরিকদের কথা থাকবে। ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি এই যে নির্বাচনের যে বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে সেটির প্রয়োজন নেই। হাসনাত, যে রাষ্ট্র সংস্কারের কাজটা শুরু হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তাতে কি ভবিষ্যৎ রাজনীতির চরিত্র বদল হবে? দেখুন আমি মনে করি এটা একটা প্যারাডাইম শিফট। কারণ আমি এটা বিশ্বাস করি, আমি এখনো রাতে মাঝে মাঝে আমি গত 10-11 দিন আমরা 10-11 দিন না, লাস্ট 2 মাস ধরে হচ্ছে আমরা পালিয়ে বেড়াচ্ছি। 2 মাস ধরে হচ্ছে আমাদের অর্থাৎ আন্দোলনের শুরু থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন এখন? কারণ না এখনো আগের কথা তাই বলবো।
আগের কথা বলছি যে দেখা গিয়েছে কি আন্দোলন শুরু করার পর থেকে দেখা গিয়েছে কি আমাদেরকে লোকেশন চেঞ্জ করে থাকতে হয়েছে, ফোন বন্ধ করে থাকতে হয়েছে, বিভিন্ন সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে দমন নিপীড়ন চালিয়েছে। দেখুন আমরা বিশ্বাস করি যে এই ছাত্র নাগরিক এখন এই কেন বিশ্বাস করি, বিশ্বাসের আমার ভিত্তিটা কি আপনি আমাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং মানুষ আমাকে প্রশ্ন করতে চাইবে যে কোন ভিত্তিতে আপনি বিশ্বাস করেন এই যে রাষ্ট্র সংস্কার বা আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা বাস্তবায়ন সম্ভব। এই কারণেই সম্ভব কারণ এখন যে গণঅভ্যুত্থানটি হয়েছে আমি যখন এরশাদের গণঅভ্যুত্থানটি এবং এই গণঅভ্যুত্থানটির মধ্যে দুইটির তুলনামূলক পার্থক্য আমি পড়ার চেষ্টা করছিলাম। আমি ওইটার ওই গণঅভ্যুত্থানটি ছিল একটি রাজনৈতিক একটি অ্যাপ্রোচ, রাজনৈতিক পলিটিক্যাল দলগুলোর একটা ধাক্কা ছিল, সেটাকে আমি সার্বজনীনভাবে বলছি রাজনৈতিক অ্যাপ্রোচ। কিন্তু এই গণ অভ্যুত্থানের যদি আপনি বিশেষত্বটি দেখেন, এই গণ অভ্যুত্থানে মানুষ বাইনারি অপোজিশন ভেঙে সবাই এক কাতারে এসেছে। আমি একটু ব্যাখ্যা করি। যেমন এই গণ অভ্যুত্থানটি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এই গণ অভ্যুত্থানে আমরা বাংলা মিডিয়ামকে দেখেছি, আমরা ইংরেজি মিডিয়ামকে দেখেছি। এই গণ অভ্যুত্থানে যেখানে আবু সাইদ প্রতিনিধিত্ব করে সাবল্টান সোসাইটির, অন দ্য আদার হ্যান্ড মুগ্ধ প্রতিনিধিত্ব করে এলিট ক্লাসের। আমরা এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সেখানে রিক্সাওয়ালাদের প্রতিনিধিত্ব ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এমডিদেরও প্রতিনিধিত্ব ছিল। আমরা এই গণঅভ্যুত্থানটির মধ্যে দেখেছি সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল, শিক্ষকদের প্রতিনিধিত্ব ছিল। অর্থাৎ সমাজের প্রত্যেকটা ক্লাস এই জায়গায় একটা সমতলে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ক্লাসের আওয়ামী ফেসিবাদ যেটা বিভাজনের যে রাজনীতিটি করার চেষ্টা করেছিল গত 16 বছর ধরে, এই যে ধারণাটিকে তারা ভেঙে দিয়ে সবাই সমকাতারে এসে যেহেতু একটি অন্যায়ের বিরুদ্ধে, যেই অন্যায়টিকে বিএনপির মতো দল আমরা দেখেছি এক সময় এসে বিএনপির মতো দলও আমরা দেখেছি যে নৈতিকভাবে তারা এক ধরনের অঘোষিত পরাজয় মেনে নিয়েছিল। কারণ এবার নির্বাচনটিকে কিন্তু তারা শক্তভাবে প্রতিরোধ করতে পারেনি। যেহেতু করতে পারেনি তার মানে এটা অঘোষিত তারা পরাজয় মেনে নিয়েছে। অর্থাৎ বিএনপি এত বছর ধরে রাজনীতি করছে। আমার রাজনৈতিক আমি পলিটিক্যালি সাউন্ড মানুষ না, আমি একদম বলা যায় একজন ট্রেডিশনাল চাকরি প্রার্থী, অর্থাৎ MP3 পড়া মানুষ। আমি সেই জায়গা থেকেও এই জায়গায় আমি বলতে পারি বিএনপির মতো একটা রাজনৈতিক দলও সেখানে যেহেতু একটি মৌন পরাজয় মেনে নিয়েছে, সেই জায়গায়ও সব শ্রেণী পেশার মানুষ একই কাতারে এসে যেহেতু আওয়ামী হাসিনা বা এই দলটাকে চ্যালেঞ্জ করে, এবং এখানে দেখবেন শুধুমাত্র একটা রাজনৈতিক দলই ছিল না, রাষ্ট্র কাঠামোর যত শক্তি প্রয়োগকারী যতগুলো সংস্থা ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। যেহেতু আমাদেরকে দমাতে পারেনি, সুতরাং রাষ্ট্র সংস্কারের কাজ আমাদেরকে দমাতে পারবে না। আরেকটি বিষয় রয়েছে, কেন আমি মনে করি যে আমাদের এই সংস্কার আন্দোলন বা সংস্কারটি আমরা চূড়ান্ত রূপ দিতে পারবো। এই কারণে সম্ভব কারণ এখানে একটা নেতৃত্ব বা দুইটা নেতৃত্ব ছিল না। আমাদেরকেও যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি একজন মুগ্ধকে মেরে ফেলা হয়, আরেকজন মুগ্ধ রাস্তায় নেমে আসে। একজন হাসনাতকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আরেকজন হাসনাত রাস্তায় দাঁড়িয়ে যায়, ওকে ফাইন আমাকে উঠিয়ে নিয়ে যাও। অর্থাৎ এই যে দেখুন ভয়টি ভেঙে গিয়ে নেতৃত্বের যে সার্বজনীনতা, অন্যান্য রাজনৈতিক দলগুলোতে কি হয় আমরা দেখেছি যখনই মির্জা ফখরুল সাহেবকে ধরে নিয়ে যায় তারপরেই কিন্তু 28 অক্টোবর ছিল, 28 অক্টোবরে মনে হচ্ছে 28 অক্টোবরে যখন মির্জা ফখরুল সাহেবকে ধরে নিয়ে যায় তখনই দেখা গিয়েছিল কিন্তু আন্দোলনটি আবার মাত্রা যোগ করে আবার মানুষ রাস্তায় নেমে আসতে পারেনি। কিন্তু আমাদের ক্ষেত্রে যখনই একজনকে ধরে নিয়ে গিয়েছে আবার নতুন করে আবার নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে, আবার দ্বিতীয় সারির নেতৃত্ব যখন চলে যাবে আবার তৃতীয় সারির নেতৃত্ব। অর্থাৎ এখানে কর্মী হয়ে ওঠে নাই, প্রত্যেকটা মানুষ স্বৈরাচার বিরোধীর নেতৃত্বের জায়গাটি তারা নিয়েছে, অর্থাৎ নিজ দায়িত্বে তারা এই কাজটি করেছে। আপনি দেখেন এই শক্তিকে বাঁধবে কিসে? যেই শক্তি নিজ দায়িত্বে ট্রাফিক কন্ট্রোলে দাঁড়িয়ে যায়, যেই শক্তি 16 ঘন্টা এখন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছে, যেই শক্তি নিজ দায়িত্ব সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে, যেই শক্তি আমরা দেখেছি, আমার কাছে খবর আছে আমার এলাকার মধ্যে এই যে ভূমি অফিসে দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আজকে দেখেছি শিক্ষার্থীরা গিয়ে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত করেছে। আজকে গিয়ে বলেছে যে যদি কোনো এখানে দুর্নীতি হয় সেখানে তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো।